দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। টি ব্যাগে মিলছে আর্সেনিক, সীসা ও পারদের মতো ভারী ধাতু। এসডোর গবেষণা যাচাইয়ের তাগিদ। পিআর পদ্ধতির দাবিতে জামায়াত সহ 7 দলের বিক্ষোভ, প্রয়োজনে গণভোট আয়োজনের আহ্বান। জাতীয় সংসদ নির্বাচনের 70% কেনাকাটা শেষ, বলছে নির্বাচন কমিশন। নির্বাচনী দায়িত্ব অবহেলায় বাড়ছে সাজা। বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। শেরপুরে ভেসে গেছে ঘরবাড়ি, ডুবেছে ফসলের ক্ষেত। এবারে পুরো আয়োজন। দেশের জনপ্রিয় টি ব্যাগগুলোর মধ্যেও আর্সেনিক, সীসা ও পারদের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এনভায়রনমেন্ট ও সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর গবেষণা প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এসডোর প্রতিবেদন আরও যাচাই বাছাই করা প্রয়োজন বলেও মত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শরীর ও মনকে সতেজ করতে বাড়িতে, অফিসে কিংবা বাইরে চা খাওয়ার অভ্যাস প্রায় অনেকেরই, কিন্তু টি ব্যাগ বা খোলা চায়ে স্বাস্থ্য ঝুঁকির কোনো উপাদান আছে কি না তা জানা নেই অধিকাংশ মানুষের। ধোঁয়া ওঠা গরম পানিতে টি ব্যাগ দিয়ে চা খেতে দেখা যায় প্রায় সব জায়গায়। সহজে ব্যবহার ও বহনযোগ্য হওয়ায় আছে এর জনপ্রিয়তা। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, দেশের নামকরা অনেক ব্র্যান্ডের টি ব্যাগে সহনীয় মাত্রার চেয়ে বেশি পারদ, সীসা, আর্সেনিক, ক্রোমিয়ামের উপস্থিতি রয়েছে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে এনভায়রনমেন্ট ও সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ফিলিপাইনের একটি ল্যাবে দেশের স্থানীয় বাজার থেকে নেওয়া 13টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। টি ব্যাগের কন্টামিনেশনের কারণগুলো আমরা বলেছি যে টি ব্যাগটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু ইটসেলফ বলছে যে কন্টামিনেটেড এবং এটা কেমিক্যাল কম্পাউন্ড। যদি এখানে আমরা দেখেছি যে যেটা পেপার ব্যাগ, এটা হলো ব্লোটিং পেপার, এটা কিন্তু ব্লিচ করা হয়। এই পেপারটাও কিন্তু কেমিক্যাল মুক্ত না। তবে সরকারি কর্মকর্তারা জানান 8 মাসের মধ্যে করা এই প্রতিবেদনটি নিয়ে আরও গবেষণা প্রয়োজন। না হলে দেশের বড় রপ্তানি পণ্যে বিরূপ প্রভাব পড়বে। এই রিসার্চ আরও ফ্রুটফুল ভাবে করার জন্য সরকারি যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে একসাথে করে নিয়ে রিসার্চটা করা উচিত। পাশাপাশি ওনাদের এই ডকুমেন্টসগুলো বা ওনাদের এই রিসার্চের যে ওনারা এলিমেন্টসগুলো বলেছেন সেগুলো আমাদের বিকেলে পাঠানো হতো। আমরা চেষ্টা করতাম যে এটা আর একটু ফ্রুটফুলভাবে রেজাল্টটা দিতে বা চেষ্টা করতে। রেগুলেটর হিসেবে আমাদেরকে পুরো বিষয়টা ক্রস চেক করা দরকার যে আসলে সিনারিওটা কি হচ্ছে বা নতুন নতুন এই যে কনসার্নিং ইস্যুসগুলো উঠে আসছে। একটা স্যাম্পল কিন্তু পুরা রিপ্রেজেন্ট করে না, হ্যাঁ, লুজ যে স্যাম্পল এইগুলো একটা। সেকেন্ড 12টা স্যাম্পলের আপনার যে টি ব্যাগের যে প্যাকেজিং সেটাও কিন্তু রিপ্রেজেন্ট করে না। মানবদেহের স্বাস্থ্য সুরক্ষায় এবং চা শিল্পের উন্নয়নে বিকল্প পথ খোঁজার পরামর্শ দেন বক্তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস সহ 7টি রাজনৈতিক দল। এ সময় ঘোষিত দাবি দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান দলগুলোর নেতারা। যুগপথ আন্দোলন বলতে নারাজ হলেও বৃহস্পতিবার একযোগে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কয়েকটি ইসলামী দল সহ 7টি রাজনৈতিক দল। বাদজোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত নিতে সমস্যা হলে গণভোট দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। ঐকমত্য কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন, সহজ কথা, আপনার গণভোট দেন। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে দলটির নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। এই সরকারের আমলেই এই জুলাই সনদ বাস্তবায়ন করা শুরু হোক, আমরা এটা চাই।
জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি, এটা অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত ইসলামী। সমাবেশে অংশ নিতে জোহরের নামাজের পর থেকেই সমাবেত হতে শুরু করেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেই চাপের মুখে নির্বাচন দিতে চাইছে সরকার। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ পাচ্ছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকের দিকে যাচ্ছে। গণভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে। সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি 0 পয়েন্ট ও প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আলোচনা চলমান অবস্থায় কর্মসূচি দেয়া গণতন্ত্রের জন্য অশুভ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেছেন। এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা চাপ করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সামগ্রীর 70% কেনাকাটা শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিন সিল, ব্রাশ সিল, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ আর গানি ব্যাগ। চলতি মাসের মধ্যেই বাকি সামগ্রীগুলো হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি আরও বলেছেন, 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হতে পারবেন। এছাড়া প্রবাসীদের ভোটের জন্য একটি অ্যাপ চালু করা হবে দ্রুতই। এনআইডির মাধ্যমে অ্যাপস ব্যবহার করতে পারবেন প্রবাসীরা। নির্বাচন কমিশন সংক্রান্ত 2টি আইন সংশোধনের প্রস্তাব সর্বসম্মতিতে অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমতি দেওয়া হয়। প্রস্তাব দুটি হলো নির্বাচন কর্মকর্তা সংশোধনের প্রস্তাব ও নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009-এর 5 নম্বর আইনের সংশোধনের প্রস্তাব। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রস্তাব অনুমোদনের ফলে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো পদক্ষেপ নিতে পারবে। এছাড়া নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য জবাবদিহিতার নিশ্চিত করা হয়েছে এসব আইনে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজন করা হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে বইমেলার সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার বইমেলার তারিখ নির্ধারণী সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, চলতি বছরের ডিসেম্বরের 17 তারিখ থেকে অমর একুশে বইমেলা 2026 শুরু হবে, যা চলবে 26 সালের 17 জানুয়ারি পর্যন্ত। এতে বলা হয়, অমর একুশে বইমেলা 2026-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। আর সভায় নির্বাচন ও রমজানের কারণে অমর একুশে বইমেলা 2026 এর তারিখ আগামী 17 ডিসেম্বর 2025 থেকে 17 জানুয়ারি 2026 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আরও বলা হচ্ছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান এই সভার সভাপতিত্ব করেন। এতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সহ একাডেমির সচিব, পরিচালক ও পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানকালে তিনি এমন দাবি জানিয়েছেন। আগামী রবিবার তার জেরার দিন ঠিক করেছে আদালত।
জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলার ৪৭তম সাক্ষী হিসেবে বুধবার সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম। ওই সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন তিনি। জবানবন্দিতে নাহিদ ইসলাম কিভাবে কোটা সংস্কার আন্দোলন সরকার পতন আন্দোলনের রূপ নেয় তার বর্ণনা দেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আন্দোলনকারী ছাত্রদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদের ঘটনা ট্রাইব্যুনালকে জানান তিনি। যেহেতু এই সরকারের কাছ থেকে তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের ন্যায় বিচারের প্রত্যাশা ছিল না এবং তারাই এই সকল হত্যাযজ্ঞের জন্য দায়ী, ফলে সেই সরকার পতনের ঘোষণা দেওয়াটাও আমাদের জন্য অনিবার্য হয়ে উঠেছিল। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান নাহিদ ইসলাম। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, যত বাহিনীর যে সকল সদস্যরাই হত্যাকাণ্ডে, নির্যাতনে, গুমে অংশগ্রহণ করেছে এবং যাদের নির্দেশনায় এগুলো সংঘটিত হয়েছে, শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ, তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। চিফ প্রসিকিউটর জানান, ঐতিহাসিক প্রেক্ষাপটে নাহিদ ইসলামের জবানবন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একজন প্রত্যক্ষদর্শী, একজন মূল সমন্বয়ক, একজন ভুক্তভোগী ভিকটিম হিসাবে তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য, এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোরফ্রন্টের যোদ্ধা। শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলাম প্রসিকিউশনের শেষ সাক্ষী। এরপর নিয়ম অনুযায়ী সাক্ষ্য দেবেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিপাত এবং উজানের ঢলে শেরপুর ও কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়েছে। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে খৈলকুড়ার বেড়িবাঁধ। নদীর তীর ভেঙে ভেসে গেছে বেশ কয়েকটি বসতবাড়ি। ডুবে গেছে শত শত হেক্টর জমির আমন ধান। এভাবেই ভেসে যাচ্ছে ঘরবাড়ি। টানা বৃষ্টিতে শেরপুরের মহারশী, ভোগাই আর সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ঝিনাইগাতির খৈলকুড়া গ্রামে মহারশী নদীর তীর ভেঙে ঢলের পানি ফসলের জমিতে ঢুকে পড়েছে। এতে ডুবে গেছে শত শত হেক্টর জমির আমন ধান। এর আগেও পাহাড়ি ঢলে খৈলকুড়ার বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দুর্বল কাজের কারণেই প্রতি বছর এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। পানি উঠে, আপনার ঝড় বৃষ্টিতে নদীতে পানি উঠে আমাদের এই সাইডে অনেক ক্ষতিগ্রস্ত। দেখলাম আমার জীবনে এরকম আমি আসলে নদীর ভাঙ্গনের স্রোত আমি দেখি নাই। পানি উন্নয়ন বোর্ড শেরপুরকে 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, কিন্তু সুষ্ঠু কাজ হয়নি। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নিচে রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে নওগাঁয় ছোট যমুনা ও আত্রাই নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। তবে অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল আছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। কুমিল্লার হোমনায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহ, কালু শাহ, হাওয়ালি শাহ এবং আব্দু শাহর মাজার ভাঙচুর করে এবং আগুন দেয়। বৃহস্পতিবার বেলা 11টার দিকে হোমনা উপজেলার আসাদপুর গ্রামে এমন ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানিয়েছেন, অগ্নিসংযোগের পেছনে কারো উস্কানি থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। নরসিংদীর আলোকবালিতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের নরসিংদীর স্টাফ রিপোর্টার আয়ুব খান সরকার। বৃহস্পতিবার ভোরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের পর সকালে নরসিংদী সদর হাসপাতালে সংবাদ সংগ্রহের জন্য যান এই সংবাদকর্মী। এ সময় তাঁর উপর এক পক্ষের সমর্থকরা হামলা চালায়।
পরে অন্য সাংবাদিক ও উপস্থিত জনগণের সহায়তায় হাসপাতালের ভেতরে আশ্রয় নেন তিনি। তার মাথার ডান পাশে 4টি সেলাই দেওয়া হয়েছে। মাথায় ইনজুরির কারণে হাসপাতালে রাখা হয়েছে এই সাংবাদিককে। আসন্ন দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকালে র্যাব সদর দপ্তরে অধিনায়ক সম্মেলনের অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্যই করেছেন। পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া ই দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, সবাই হয়তো শোনার কথা, যে এই যে কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাজি সব কটা ভুয়া মিছে, কোনোটা সত্যি না। ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনাদের যে এই যে মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত জাকসু ও হল সংসদের বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর সভাপতি এবং উপাচার্য অধ্যাপক কামরুল হাসান নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। সিনেট সদস্য, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এই সময় সেখানে উপস্থিত ছিলেন। শপথ শেষে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় জাকসু প্রতিনিধিদের। জাকসুর নবনির্বাচিত ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। পরে হল সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান হল প্রভোস্টগণ। হবিগঞ্জ শহরে লাইসেন্স না থাকায় 2টি হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে শহরের সিনেমা হল সড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার বুলবুল আক্তার সেতু। অভিযানকালে হেলথ কেয়ার হাসপাতালে কোনো চিকিৎসক পাওয়া যায়নি। এ সময় লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের পরিচালক মতিউর রহমানকে 50,000 টাকা জরিমানা এবং হাসপাতালটি সিলগালা করা হয়। একই অভিযানে আরডি হল এলাকার আল রাফি হাসপাতালে লাইসেন্স নবায়ন না থাকায় 50,000 টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের পক্ষে। সার্ক চেম্বার আয়োজিত সাউথ এশিয়া ট্রেড ফেয়ার শুরু হয়েছে রাজধানীর বসুন্ধরা কনভেনশনে। 4 দিনের এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে সার্কভুক্ত দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান। ফলে একই ছাদের নিচে মিলছে ফ্যাশন এবং লাইফস্টাইল পণ্য, ইলেকট্রনিক্স পণ্য, কসমেটিক্স, জুয়েলারি সামগ্রী এবং প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও সেবা। এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির সহযোগিতায় রাজধানীর বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার আয়োজন করেছে সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া এই বাণিজ্য মেলায় পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সহ সার্কভুক্ত দেশগুলোর তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিক্স, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিক্স আইটেম সহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে। ভাওয়ালপুর সিটি ইন পাকিস্তান। পাকিস্তান থেকে মেয়েদের সালোয়ার কামিজ এনেছি। আমার স্টলে রয়েছে মেয়েদের জন্য বিশেষ ধরনের কিছু আইটেম। মাই আইটেম ইজ টোট অল হ্যান্ডওয়ার্ক আইটেমস। উই আর ভেরি ডিলাইটেড। শ্রীলঙ্কা থেকে বিভিন্ন ধরনের সারজাতীয় পণ্য এনেছি। কৃষি নির্ভর বাংলাদেশে এসব আইটেম পরিচিত করাতে চাই। শ্রীলঙ্কা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে নতুন নতুন ধারণা, জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা আদান প্রদানের জন্য এই মেলাকে গুরুত্ব দিচ্ছেন অংশগ্রহণকারীরা। অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী আমার স্টলে রয়েছে। আশা করছি বাংলাদেশে এসব পণ্যের ভালো সাড়া মিলবে। স্টলে বিভিন্ন ধরনের চাল ও মশলা আইটেম রয়েছে। বাংলাদেশে আমি এই প্রথমবার এসেছি। বাংলাদেশে এসব পণ্যের বড় বাজার রয়েছে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিকে শক্তিশালী করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সার্ক চেম্বারের। টোটাল এক্সপোর্টের 8% আমরা এই সার্কভুক্ত দেশের মধ্যে করি, অথচ পটেনশিয়াল অনেক বেশি। 2 বিলিয়ন পিপলের মার্কেট এবং $5 ট্রিলিয়ন ইকোনমি কিন্তু এই সাউথ এশিয়ান দেশের মধ্যে। সো এখানে অনেক সুযোগ আছে। 4 দিনের এই মেলায় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পণ্য প্রদর্শন ছাড়াও বিজনেস নেটওয়ার্কিং, B2B সেশন ও বিষয়ভিত্তিক আলোচনা থাকছে অংশগ্রহণকারীদের জন্য। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। রিয়াদের ইয়ামামা প্যালেসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশের উপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবেই গণ্য করা হবে। বৈঠকে
দ্বিপক্ষীয় সম্পর্কের ঐতিহাসিক ও কৌশলগত দিকগুলো পর্যালোচনা করেন নেতারা। সৌদি আরব ও পাকিস্তানের এই চুক্তি পর্যবেক্ষণের কথা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাব খতিয়ে দেখবে নয়াদিল্লি। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফিলিপাইন। সেখানে দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনতা। প্রস্তুতি চলছে বড় বিক্ষোভ আয়োজনের। ফিলিপাইনের সাম্প্রতিক অস্বাভাবিক বৃষ্টিপাত ভয়াবহ দুর্ভোগ তৈরি করেছে। এতে শুধু জনজীবন বিপর্যস্তই হয়নি, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগকেও সামনে এনেছে। বৃষ্টিতে লাখ লাখ মানুষ যাত্রাপথে আটকে পড়েছে, রাস্তার গাড়ি ভেসে গেছে, শহরগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া ইঁদুরবাহিত রোগ লেপ্টোস্পাইরোসিসে ছড়িয়ে পড়েছে দেশ জুড়েই। এমন পরিস্থিতিতে গোটা ফিলিপাইন জুড়ে দুর্নীতির অভিযোগে ক্ষোভ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক সেরা পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পের যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর কথা জানিয়েছেন তিনি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যকে চিরকালের বন্ধু হিসেবে সম্বোধন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এই দুই দেশের মধ্যে নতুন করে সম্পর্ক গড়ে তোলার জন্য ট্রাম্পের প্রশংসা করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। পাশাপাশি লন্ডন ওয়াশিংটনের মাঝে 250 বিলিয়ন পাউন্ডের একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে বলেও জানিয়েছেন দুই নেতা। এর আগে বুধবার যুক্তরাজ্যে পৌঁছে রাজকীয় সংবর্ধনা পান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চব্বিশ ঘন্টাতে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে 98 জন, আহত হয়েছেন আরও 385 জন। এ নিয়ে 2023 সাল থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 65,062 জনে। বুধবার খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় নিহত হন 7 জন। এছাড়া খাদ্য ও অপুষ্টিজনিত কারণে 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 বছরে গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে 432 জনের। বৃহস্পতিবার শুরু হয়েছে প্রথম জাতীয় আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা এবং দ্বিতীয় সেমিনার ও ড্যান গ্রেডিং 2025। সোতোকান কারাতে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন SKIF বাংলাদেশ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUজের মহাসচিব কাদের গনি চৌধুরী ও SKIF সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান এই সময় এই আয়োজনে উপস্থিত ছিলেন। 4 দিনের প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র এবং স্বাগতিক বাংলাদেশ থেকে 83টি ক্লাবের 1480 জন কারাতেকা অংশগ্রহণ করছেন এই ইভেন্টে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। টি ব্যাগে বিধছে আর্সেনিক, সীসা ও পারদের মতো ভারী ধাতু, এসডোর গবেষণা যাচাইয়ের তাগিদ। পিআর পদ্ধতির দাবিতে জামায়াত সহ 7 দলের বিক্ষোভ, প্রয়োজনে গণভোট আয়োজনের আহ্বান। সংসদ নির্বাচনে 70% কেনাকাটাই শেষ বলছে ইসি, নির্বাচনী দায়িত্ব অবহেলায় বাড়ছে সাজা। বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি, শেরপুরে ভেসে গেছে ঘরবাড়ি, ডুবেছে ফসলের জমি। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।